যা হোক, তা আজকে আমাদের ক্লাস হলো ডিফ্লেকশন অফ দ্য বিম। ডিফ্লেকশন অফ দ্য বিম এটা বোঝার আগে আমাদের অনেক কিছু জিনিস জানা থাকতে হবে, পরিষ্কার ধারণা থাকতে হবে, না হলে ডিফ্লেকশন অফ বিমটা পাওয়া যাবে না। প্রথম হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কে ভালো থাকতে হবে। ডিফ্লেকশন অফ বিমের বেসিক জিনিস হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এছাড়া ডিফ্লেকশন অফ বিমে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া জানা থাকতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া না জানলে আমরা ডিফ্লেকশন অফ বিম এটা পারবো না অঙ্কটা করতে। বেসিক্যালি মোমেন্ট অফ ইনার সাথে বেন্ডিং মোমেন্টের সাথে ইআই ডায়াগ্রাম, ই মানে ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি, এবং আই রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এই দুটা মিশ্রণ ঘটায় আমাদের ডিফ্লেকশন বের করতে হয়। তো ডিফ্লেকশনটা জিনিসটা কি এটা তোমরা মোটামুটি একটু বুঝবা এইভাবে। এই ছবিতে দেওয়া আছে যে একটা বিমের উপরে লোড পড়ছে, ট্রান্সভার্স লোড, এবং বিমটা বেঁকে গেছে। এই যে বেঁকে গেছে, এই যে ফেনোমেনাটা, এটাই হলো ডিফ্লেকশন অফ দ্য বিম। এছাড়া আর এক ধরনের ডিফ্লেকশন আছে যেটাকে বলা হয় বাকলিং। বাকলিং বাকলিংটা ডিফ্লেকশনটা হয় হচ্ছে এক্সিয়াল লোডের জন্য, আর এখানে যে ডিফ্লেকশনটা আছে এটা হবে ইয়া লোডের জন্য, এক্সিয়াল লোডের জন্য। এটা এখানে যে ডিফ্লেকশনটা আছে এটা হবে হচ্ছে তোমার ট্রান্সভার্স লোডের জন্য। যদিও দুইটা ডিফ্লেকশনের কনসেপ্ট মোটামুটি একই, বাট বাকলিং এর সঙ্গে ডিফ্লেকশনের একটা পার্থক্য আছে। যা হোক, আমরা ডিফ্লেকশনটা আমরা শুরু করি। বেসিক্যালি ডিফ্লেকশনের ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর ইউটিউবে তোমরা পাবা, ভিডিও আছে। এছাড়াও আমরা পপবের বইটাই ফলো করব। পপবের বই ছাড়াও আরো দুইটা বই আছে, একটা হচ্ছে হিবলারের বই, আর একটা হচ্ছে তোমার বিয়ার অ্যান্ড জনস্টন। যাক, অসুবিধা নাই। আসলে আমরা বেসিক্যালি তোমাদেরকে খুব লো স্কেলে পড়াবো, কারণ তোমাদের আরো অনেক সিলেবাস বাকি আছে। খুব ডেপথে আমরা যাবো না। ডেপথে যাবো না মানে কি, সবই জানাবো, অনেক কঠিন করাবো না, সোজাগুলা করাবো বেসিক্যালি। এই জন্যই আমাদের টেনশন করার কোনো দরকার নেই। যাক, এখন ডিফ্লেকশন মানে কি প্রথম কথা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ডিফ্লেকশন ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং টার্ম রেফার টু মুভমেন্ট অফ দ্য বিম অর নোড from its original position due to forces and load being applied to the member. এখানে একটা কথা হবে, বেসিক্যালি এটা হচ্ছে ট্রান্সভার্স লোড বলবো আমরা। ট্রান্সভার্স লোড অথবা বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করলে যে কোনো একটা বিমের পজিশনটা যে শিফট করে তার অরিজিনাল পজিশন থেকে, এটাকে ডিফ্লেকশন অফ বিম বলে। কারণ কি জন্য হয়? অনেক কারণ হতে পারে। লোডের জন্য হতে পারে, টেম্পারেচার জন্য হতে পারে। টেম্পারেচার মানে উপরে কম টেম্পারেচার, নিচে বেশি টেম্পারেচার। তারপর কনস্ট্রাকশন এরর হতে পারে, ডিফ্লেকশন বাঁকা করে কনস্ট্রাকশন করা হয়েছে। তারপরে সেলফ ওয়েটে বিমের একটা সেটেলমেন্ট হতে পারে। সেটেলমেন্ট মানে অরিজিনাল পজিশন থেকে একটু পরিবর্তন হয়ে গেছে। আমাদের অবশ্যই ডিফ্লেকশনটা ডিজাইন প্রসিজারের মধ্যে ইনক্লুড করতে হবে, যাতে এটা না হলে স্ট্রাকচার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। ড্যামেজ কিসের? সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার মানে বিমের ডিফ্লেকশনের জন্য অন্য একটা স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন মনে করো যে ডিফ্লেকশন, নর্মাল বিমের ডিফ্লেকশন হলে ওর উপরে যে কংক্রিট আছে, কংক্রিটের কাভারটা ক্র্যাক হইতে পারে, বা নিচের ওয়ালটা সমস্যা হইতে পারে। আর এমনি তো বিল্ডিং ঝুঁকিপূর্ণ হবেই যদি ডিফ্লেকশন বেশি হয়। তা বিল্ডিং ইম্পর্টেন্ট এই কারণে, কারণ অনেক সময় দেখা যায় শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ভিত্তি করে বিল্ডিংটা আপাততভাবে সেফ হইতে পারে, কিন্তু আসলে ডিফ্লেকশনের ক্রাইটেরিয়াতে এটা আনসেফ হয়ে যেতে পারে। দেখা গেল ক্যালকুলেটর যে সেফ লোড আমরা ক্যালকুলেট করছিলাম শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের উপর ভিত্তি করে, ডিফ্লেকশন হওয়ার জন্য এই ডিফ্লেকশনের জন্য অতিরিক্ত মোমেন্ট ডেভেলপ করতে পারে, এবং যার ফলে বিল্ডিংটা আনসেফ হইতে পারে, অ্যাপারেন্টলি সেফ মনে হলেও। ডিফ্লেকশন হচ্ছে, আমরা যদি ক্যান্টিলিভার বিমের কথা বলি, ক্যান্টিলিভার বিম মানে এক পাশে ফিক্স এক পাশে ফ্রি।
তাহলে কিন্তু ফ্রি এন্ডে ডিফ্লেকশন সবচেয়ে বেশি হবে। আর যদি আমরা সিম্পলি সাপোর্টেড বিম বলি, অর্থাৎ দুই পাশে সাপোর্ট আছে, তাহলে সাধারণত মাঝখানে ডিফ্লেকশনটা বেশি হয়। একেবারে মাঝখানে হবে যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড বা সিমেট্রিক লোড থাকে। আনসিমেট্রিক লোড থাকলে এটা একটু মাঝখানের পাশাপাশি কোনো একটা জায়গায় হইতে পারে। আমরা ডিফ্লেকশন যে হয়, ডিফ্লেকশন তো হইতেই পারে বিল্ডিং এ, বিমের কতখানি হইতে পারবে, L/360 এই লিমিট পর্যন্ত হইতে পারবে। অর্থাৎ কোনো একটা বিমের লেন্থ যদি 10 ফিট হয়, তাহলে 10 × 12 ডিভাইড বাই 360 যা হয় এটাই হচ্ছে কোড লিমিট করেছে, এর থেকে বেশি ডিফ্লেকশন হওয়া যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে এর থেকে বেশি ডিফ্লেকশন হলে দুইটা ঘটনা ঘটতে পারে। নাম্বার ওয়ান, বিল্ডিং ক্র্যাক হইতে পারে, বিমটা ক্র্যাক হলে স্ট্রাকচার ফেলিয়ার হওয়ার সম্ভাবনা আছে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে ডিফ্লেকশন যদি বেশি হয় তাহলে ফাংশনাল প্রবলেম হইতে পারে। অর্থাৎ একটা বিম একটা কাজে দেওয়া হয়েছে, বিল্ডিং যদি বাঁকা হয়ে অনেক বাঁকা হয়ে যায়, তাহলে অ্যাপারেন্টলি দেখে মনে হবে বিল্ডিংটা আনসেফ, লোকজন কিন্তু আর এই বিল্ডিং এ থাকতে চাবে না বিম বাঁকা হলে। সো অতএব ডিফ্লেকশনটা আমাদের 360 ভাগের 1 ভাগ লেন্থের এই পর্যন্ত আমরা অ্যালাউ করব যদি হয়, এর বেশি আর হওয়া সম্ভব না। এখন আমরা কিভাবে ডিফ্লেকশনটা কন্ট্রোল করব? লোড কমাইতে পারি, তারপরে স্প্যান কমাইতে পারি, স্প্যান মানে লেন্থটা কমাইতে পারি, বিল্ডিং এর শক্ত করতে পারি, ম্যাটেরিয়ালটা আরো শক্ত করে স্টিপ বানাইতে পারি, তারপর হচ্ছে ফিক্স সাপোর্ট করতে পারি। এগুলো জিনিস আমরা আস্তে আস্তে জানবো। আমি জাস্ট জেনারেলি একটা আইডিয়া দিলাম, এটা আমাদের এই লেভেলের পড়ার বিষয় না, তারপরে একটা আইডিয়া দিলাম। আর কংক্রিট বিম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের, যেখানে আমরা কংক্রিট বিল্ডিং বানাই, স্ল্যাবের থিকনেসটা ডিপ করতে হবে। এখন স্ল্যাবের থিকনেস ডিপ করলে কি হয় আসলে তোমরা জানো, আমরা বলছি, আচ্ছা আমরা বলবো না, মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়ে, মোমেন্ট অফ ইনার্শিয়া BH3/12। সো এইচ বাড়লে আই বাড়ে, আর আই বাড়লে ডিফ্লেকশন কমে, সোজা কথা আর। তারপরে সাইডে ওয়াইড মানে বি এর পরিমাণও বাড়ানো যেতে পারে, BH3/12 যেহেতু আয়ের মান। তারপরে কম্প্রেশন জোনে রেইনফোর্সমেন্ট বাড়ানো যেতে পারে, টেনশন জোনে রেইনফোর্সমেন্ট বাড়ানো যেতে পারে, প্রি স্ট্রেসিং করা যেতে পারে, আগের থেকে রড টেনে দেওয়া যেতে পারে, এবং জিওমেট্রিটা উল্টা করা যেতে পারে। এই জিনিসগুলো আপাততভাবে আমি তোমার ডিটেলস বলবো না, খালি জিনিসগুলো মনে রাখো, কারণ এত ডেপথ তোমার যাওয়া দরকার, জাস্ট জানাইলাম, তোমরা পরে আমি আনসার গুলো দিব। এবার আসো ডিফ্লেকশনটা কেমন ভাবে কাজ করে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা ক্যান্টিলিভার বিম, এই লোডের জন্য এটা হচ্ছে কই গেল, লোডের জন্য এটা এই যে বেঁকে গেছে, এটা হচ্ছে অরিজিনাল আমাদের বিম, ক্যান্টিলিভার বিম, এটা লোডের জন্য বেঁকে গেছে। তো এটাই হলো ডিফ্লেকশন। এই যে কতখানি বেঁকে গেল অরিজিনাল পজিশন থেকে সে কতখানি শিফট করলো, এটাই ডিফ্লেকশন। আর এটাকে ডিফ্লেকশন নিউ দিয়ে প্রকাশ করে, নিউ বি মানে ডিফ্লেকশন এট পয়েন্ট বি। আর এই যে জিনিসটা বেঁকে গেল, যে কার্ভটা, এই কার্ভটাকে বলা হয় ইলাস্টিক কার্ভ। এবং এখান থেকে যদি আমরা ট্যানজেন্ট টানি, অরিজিনাল পজিশনের সঙ্গে সে যে অ্যাঙ্গেলটা করলো, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় রোটেশন অথবা স্লোপ। স্লোপ অথবা রোটেশন দুইটাই বলা হয়, স্লোপ অথবা রোটেশন। এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, এর মাঝখানে ডিফ্লেকশন হচ্ছে, এবং এই কার্ভটাকে হয় ইলাস্টিক কার্ভ বলা হয়। এখন এই ইলাস্টিক কার্ভ, ডিফ্লেকশন এবং স্লোপ, এই তিনটা খুব ক্লিয়ার একটা আইডিয়া জানতে হবে, কারণ আমি বারবারই এই শব্দগুলো ইউজ করবো আমি। সো এটা না জানলে তোমাদের অঙ্ক ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। ইলাস্টিক কার্ভ হচ্ছে যে কোনো একটা বিম লোড হওয়ার পরে ডিফ্লেক্টের যে শেপ হবে, ওই ডিফ্লেক্টের শেপ যেটা, ওইটাকে বলে ইলাস্টিক কার্ভ। ইলাস্টিক কার্ভ বেসিক্যালি কি? ইলাস্টিক কার্ভ বলতে প্রত্যেকটা পয়েন্টের ডিফ্লেকশন পজিশনকে যোগ করলে যে কার্ভটা তৈরি হয়, সেটাই হলো ইলাস্টিক কার্ভ।
তাহলে ইলাস্টিক কার্ভ ইজ এ ফাংশন অফ ডিফ্লেকশন, অর্থাৎ প্রত্যেক ইলাস্টিক কার্ভের প্রত্যেকটা পয়েন্ট একটা ডিফ্লেকশনের ভ্যালু। আর স্লোপটা কি? স্লোপটা হচ্ছে যে কোনো পয়েন্টে একটা যদি ট্যানজেন্ট টানো, ওই ট্যানজেন্টটা অন্য সাইডে একটা পয়েন্টে ট্যানজেন্ট টানো, দুটা ট্যানজেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটাই হলো স্লোপ বা রোটেশন। রোটেশন স্লোপ একই কথা, দুটা। এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে ডিফ্লেকশন, এটা আর এটা স্লোপ থিটা বি। স্যার স্লোপটা আরেকবার একটু যদি বলতেন স্যার, স্লোপটা বুঝিনি স্লোপ স্যার। মানে হলো, স্লোপ বলতে তোমরা কি বুঝো আগে বলো? স্লোপ বলতে ট্যান থিটা বুঝো না? ট্যান জি স্যার, থিটা বুঝো, ট্যান থিটা। ট্যান থিটা। তা তোমরা মনে হয় যখন ইন্টারমিডিয়েটে বা অন্য জায়গায় করছো, থিটার মান যখন অনেক ছোট হয়ে যায়, তখন থিটা আর ট্যান থিটা সেম হয়ে যায়। সাইন ওই যে লিমিট ট্যান থিটা টেন্ডস টু 0, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, মানে থিটা ইজ ইকুয়াল ট্যান থিটা, অথবা সাইন থিটা ইজ ইকুয়াল ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। মানে সাইন আর ট্যান, সাইন জিরোর মান দুইটাই করা যায়। সাইন জিরোর মান 0 এবং থিটার মান 0 হলে তো 0ই হলো। আবার ট্যান জিরোর মান 0, থিটার মান 0, অর্থাৎ লিমিট টেন্ডস টু 0, অর্থাৎ খুবই সামান্য হয়। এটা তো অনেক বড় হয় না, ডিফ্লেকশন তো বিশাল হয় না, খুবই সামান্য ডিফ্লেকশন হয়। তখন ট্যান থিটা আর থিটা একই হয়ে যায়, অর্থাৎ দুটো সেম। তাই যদি হয় তাহলে স্লোপ মানে ট্যান থিটা। স্লোপ মানে ট্যান থিটা মানে কি? ওয়াই বাই এক্স। আমি কি বলছি? থিটা আর ট্যান থিটা একই জিনিস হয়। ট্যান থিটা মানে ট্যান ওয়াই বাই এক্স, আর থিটা মানে শুধু ওয়াই বাই এক্স। এই যে ওয়াই বাই এক্স, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা হয়, এই অ্যাঙ্গেলটা মানে কি? এটা ট্যান থিটা মানে ওয়াই বাই এক্স। এটাই হলো স্লোপ অথবা রোটেশন। বোঝা গেছে? এটার সঙ্গে পরিচিত আছো তোমরা? জি স্যার। আমাদেরকে তাহলে জানতে, আমাদেরকে তাহলে বের করতে হবে রোটেশন কত হবে। যদিও আমাদের মেইন এম হচ্ছে তোমার ইয়া বের করা, ওটার নাম কি, ডিফ্লেকশন বের করা। তারপরে আমাদের রোটেশনটাও লাগবে। রোটেশন মানে কতটা বাঁকা হলো আর কি। এই দেখো, এটি ইলাস্টিক কার্ভ, এটা বিমের এক্সিসটা, এটা হচ্ছে ডিফ্লেকশন। আর এই যে বেঁকে গেছে, যে কোনো যদি এখানে যদি তুমি ট্যানজেন্ট টানো তাহলে সোজা, আর এখানে ট্যানজেন্ট টানলে এরকম হবে। তাহলে এই দুটোর অ্যাঙ্গেল যেটা, এটাই থিটা। এবং এটাকে রোটেশন বলতে পারি, এটাকে স্লোপও বলতে পারি, একই জিনিস। কতখানি রোটেট করলো সে, ঘুরলো কতখানি। তো এই জিনিসটার উপর ভিত্তি করে আলটিমেটলি বিমটা এভাবে কার্ভ হয়। এবং এটা হলো একটা একটা সেন্টারে যায়, অর্থাৎ এটা হলো কার্ভেচার। এটা কার্ভেচারকে আমরা কি করি? আমরা কার্ভেচারকে লিখি 1/রেডিয়াস। তোমরা জানো কিনা আমি জানি না। রেডিয়াসকে 1/রেডিয়াস মানে কার্ভেচার বা কার্ভ। এটার মধ্যে আলটিমেটলি ডিফ্লেকশনের ফর্মুলাগুলো প্রমাণ করা যায়। সো হাউএভার, এইটা আমি তোমাদেরকে প্রমাণের মধ্যে, মানে ক্লাসের মধ্যে আমি করাচ্ছি না, কারণ এটা অনেক সময় নষ্ট। তার থেকে আমি তোমাদের ডিফ্লেকশনের অরিজিনাল থিওরামে চলে যাচ্ছি। এই জিনিসটা তোমাদেরকে শেয়ার ফোর্স বেনিমন পড়ার সময় পড়িয়েছিলাম, তোদের কি মনে আছে? লোডটাকে যদি আমরা ইন্ডিকেট করি তাহলে আমরা এসএফডি পাবো, এসএফডি পাবো, এসএফডি কে ইন্ডিকেট করে বিএমডি পাবো, বিএমডি কে ইন্ডিকেট করে ইআই দিয়ে ভাগ করলে পাবো। আমি এখানে তোমাদের একটা ভুল বুঝিয়েছিলাম। আমি আজকে চেক করে দেখলাম নিউ আর থিটা উল্টা পাল্টা করছিলাম। এখানে থিটা হবে, তারপরে নিউ হবে। আমি আজকে চেক করার সময় দেখলাম, এই জন্য কারেকশনটা করে দিয়েছি এখানে। তোমাদের আমি এখানে নিউ বলছিলাম, এখানে থিটা বলছিলাম। নো, প্রথমে হবে থিটা, তারপরে নিউ। তার মানে আমরা এমটাকে, মোমেন্টকে যদি ইন্ডিকেট করি এবং এরপরে যদি ইআই দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো ওইটাই হচ্ছে ডিফ্লেকশন। ওইটা রিফ্লেকশন না, ওইটা ভুল করছি, দেখছো? এটা লিখতে ভুল করছি। এটা হবে রোটেশন, এটা হবে ডিফ্লেকশন। ভিতরের ঠিকই লিখছি, কিন্তু বাইরেটা ভুল করছি। এটা হবে রোটেশন, এটা হবে ডিফ্লেকশন। যদি একবার ইন্ডিকেট করে m/i দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা রোটেশন, আর দুইবার যদি ইন্ডিকেট করি তাহলে m/i দিয়ে ভাগ করি তাহলে পাবো ডিফ্লেকশন। অনুরূপ ভাবে আমরা যদি এখানে যাই, দেখো, তাহলে হচ্ছে আমরা এখানে এই একইভাবে ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে দেখো
থিটা এক্স মানে থিটা এক্স হলো রোটেশন। আমরা যদি ডিফ্লেকশন ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো রোটেশন। আর এটা কি এটা কি এটা হচ্ছে এইটা থিটা হবে, আসলে ভুল করছি, এখানেও থিটা হবে। হ্যাঁ, ডি থিটা, এটা এটা থিটা হলো, তো এটাকে আবার ডিফারেন্স থিটা হবে এখানে। ডি থিটা ডিএক্স, এটাকে যদি ইআই দিয়ে গুণ করি তাহলে এম হবে। কেন ইআই দিয়ে গুণ করতে হবে? কারণ আমরা ইন্টিগ্রেট করে ইআই দিয়ে ভাগ করছিলাম। তাহলে যদি আমরা ডিফারেন্স করে ইআই দিয়ে গুণ করতে হবে, একই জিনিস। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবা। তো যাই হোক, এটার ডেপথে বেশি যাওয়ার দরকার নাই, আলটিমেটলি থিওরাম দিয়ে এটা প্রমাণ করা যায়। প্রথম হলো স্লোপ। স্লোপ মানে থিটা অফ এক্স, মানে থিটা অফ এক্স মানে ইট ইজ এ ফাংশন অফ এক্স। এটা এটা কিভাবে বের করতে হবে? 1/i m একবার ইন্টিগ্রেশন, যেটা আগের বিষয়ে দেখালাম আমি। এটা মানে কি আসলে? mx মানে কি? mx হচ্ছে মোমেন্টের একটা ইকুয়েশন যেটা ফাংশন অফ এক্স, দ্যাটস অল। যেমন আমরা বের করছি, তোমরা যদি মনে থাকো, আমরা লাস্ট কিছু ক্লাসে যখন করছিলাম, মনে একটা মোমেন্টের এম অফ এক্স বের করছিলাম, ওর মধ্যে এক্স আছে। হ্যাঁ, এক্স আছে, মানে 5x² + 2x - 3, এই যে এক্স আছে, তারপর ইট ইজ এ ফাংশন অফ এক্স। এটাকে ইন্টিগ্রেশন যদি করি ডিএক্স দিয়ে, তাহলে কি হয়? আমরা এম ইন্টু এল হয়, এরকম কিছু একটা হয়, এল ডিএক্স কি ইন্টিগ্রেশন এল হয়। তার মানে কি? তার মানে এটা কিন্তু কিছুই না, এটা হচ্ছে মোমেন্টের যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে লেন্থ দিয়ে ভাগ করা। তার মানে পুরো এরিয়া আন্ডার মোমেন্ট ডায়াগ্রাম। মোমেন্ট ডায়াগ্রামের আন্ডার যে এরিয়াটা আছে তাকে ইআই দিয়ে ভাগ করলে যে জিনিসটা বেরায় সেটাই থিটা এক্স। আমার মনে হয় তোমরা মোটামুটি বোঝার চেষ্টা করছো। আমি আরো ডেপথে যাবো, অসুবিধা নাই। এরিয়া আন্ডার বিম, এম অফ এক্স মানে ইন্টিগ্রেশন এম অফ এক্স ডিএক্স মানে এরিয়া আন্ডার বিম, আর এটাকে ইআই দিয়ে ভাগ করলে আমরা m/ei পাবো। তার মানে কোনো একটা দুইটা পয়েন্টের মাঝখানে যে ডিফ্লেকশন পয়েন্ট থেকে যদি আমরা ট্যানজেন্ট আনি, এই দুটা ট্যানজেন্টের ইন্টারনাল যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ স্লোপ বা রোটেশন বলা হয়, তার মানটা বের করতে হলে আমাদেরকে ওই দুইটা পয়েন্টের মাঝখানে যেইটুক মোমেন্টের এরিয়া আছে সেই এরিয়াকে আমরা ইআই দিয়ে ভাগ করলেই আমরা ভ্যালুটা পেয়ে যাব। অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে তোমরা। এরপরে আসো ডিফ্লেকশন। আসলে ডিফ্লেকশন হবে না, এটা হবে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন। কারণ কেন একটু পরে বলবো আমি। এতক্ষণ আমরা ডিফ্লেকশন বলছি, এখন আমি বলবো ট্যানজেনশিয়াল ডেভিয়েশন। তা ডিফ্লেকশন ট্যানজেনশিয়াল ডেভিয়েশনের পার্থক্য কি? ট্যানজেনশিয়াল ডেভিয়েশন বলতেছি এই কারণে, আমরা যদি কোনো একটা পয়েন্টকে থেকে ট্যানজেন্ট টানি, তাহলে এই ট্যানজেন্টের পয়েন্টটা ওই অরিজিনাল পয়েন্ট থেকে যতখানি মানে ডেভিয়েশন দেখানো হয় সেটাই ট্যানজেনশিয়াল ডেভিয়েশন। অ্যাকচুয়ালি ওটা ডিফ্লেকশন নাও হইতে পারে। কেন না হইতে পারে? কারণ ওই পয়েন্টে ম্যাটেরিয়াল নাও থাকতে পারে। আমি আরো ডিটেলস যাবো, একটু বলে নিই একটু এখানে। তাহলে ট্যানজেনশিয়াল ডেভিয়েশনের ফর্মুলা কি? এই যে নিউ অফ এক্স, এটা হচ্ছে, এটা তো ভুল করে ফেললাম এখানে, এটা থিটা হবে। এটা ভুল করছে, এটা ভুল করছে, থিটা হবে এখানে। এটা থিটা হলে থিটাকে একবার ইন্টিগ্রেট করলে আমরা ডিফ্লেকশন পাবো। তার মোমেন্টকে দুইবার ইন্টিগ্রেশন করে ইআই দিয়ে ভাগ করলে আমরা ডিফ্লেকশন পাবো। এইগুলা তোমাদের কাছে মনে হচ্ছে হিব্রু মনে হচ্ছে, আর 2 মিনিট পরে সিম্পল লাগবে। আমি একই কথা লিখলাম, m/x ইকুয়েশন মানে হচ্ছে একটা ফাংশন অফ এক্স ইকুয়েশন। আর ডবল বার ইন্টিগ্রেশন মানে কি? ফাংশন অফ এক্স ইন্টিগ্রেশন সাথে একটা মোমেন্ট নেওয়া, অর্থাৎ m/ei ডায়াগ্রামকে মোমেন্ট নেওয়া, মানে m ইনটু x, m ইনটু l ইনটু x। হোয়াট ইজ x? x হচ্ছে সেন্ট্রয়েডাল ডিসটেন্স, সেন্ট্রয়েডাল ডিসটেন্স ফ্রম এ সাইড। আমি ডিটেলস আরো যাব। তার মানে 1/ei ডাবল ইন্টিগ্রেশন m/dx মানে এরিয়া অফ দ্য মোমেন্ট ডায়াগ্রাম ডিভাইডেড বাই, মিস করছি কেন, এরিয়া অফ দ্য ডিভাইড বাই ইআই হবে, এখানে ইআই মিস করছি, ইআই ইনটু সেন্ট্রয়েডাল ডিসটেন্স অফ এক্স। এখানে একটা প্রথমেই তোমাদের কিছু সব সব যতগুলো প্রবলেম আছে সবগুলো সামারি একটা দেওয়া হলো। এটা ইউটিউবে এই যে নিচে যে লিঙ্কটা দিছি এখানের মধ্যে এটা শর্টকাট করা দেওয়া আছে, আমি অত ডিটেইলস যাচ্ছি না। দেখো, যদি একটা ক্যান্টিলিভার বিম হয়, একটা মোমেন্ট যদি দেওয়া হয় এখানে একটা মোমেন্ট, তাহলে এটার স্লোপ হবে ml/ei। আমরা এই সবগুলো প্রমাণ করব, বাট আমি এখানে সামারিটা দেখাচ্ছি।
এটা হচ্ছে mn স্কয়ার বাই 2ici। এটা কি? এটা ডিফ্লেকশন। যদি একটা ফিক্স ফোর্স দেওয়া থাকে এন্ডে, তাহলে হবে ডাব্লু ডব্লু। এটা কি ডব্লু হয়? এখানে একটা জিনিস আমি তোমাকে বলি, আমরা যখন ফিক্স কনসেন্ট্রেটেড লোড ধরবো তখন ডাব্লিউ, বড় ডাব্লিউ অথবা পি ধরবো। আর যখন আমি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড ধরবো তখন ছোট ডাব্লিউ ধরবো বা ওমেগা ধরবো। অনেকে ওমেগা বলে, অনেকে ছোট ডাব্লিউ বলে। যখনই একটা পয়েন্ট লোড ধরবো তখন আমরা বড় ডাব্লিউ বা পি বলবো, পি। আর যখন ডিস্ট্রিবিউটেড লোড বলবো স্মল ডব্লিউ বলবো। এটা আমি যদি কোনো ভুল করে লিখেও থাকি বা বলেও থাকি, তোমরা কারেকশনটা করে নিবা। একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড যদি থাকে একটা ক্যান্টিলিভার বিমে, তাহলে এটা হচ্ছে ডাব্লু এল স্কোয়ার, এটা ছোট ডাব্লু হবে 6i, আর এর ডিফ্লেকশন হবে ডাব্লু এল টু দ্য পাওয়ার। দেখো সব জায়গায় একটা করে পাওয়ার বেড়ে গেছে, এটার সাথে একটা পাওয়ার বাড়ছে। পাওয়ার বাড়া মানে একবার ইন্টিগ্রেশন করলে পাওয়ার বাড়ে না, এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার হয়, মান বসাইলে আলটিমেটলি আগেরটার পয়েন্টটার মধ্যে এক্স এর একটা ডিগ্রি চেঞ্জ হয়। সো এটা প্রত্যেকটা এক করে ডিগ্রি চেঞ্জ হয়েছে, তুমি খেয়াল করো। তার মানে এটাকে ইন্ডিকেট করে এটা পাওয়া গেছে সবগুলাই। তো আমি এখন ডেপথে আমি যাচ্ছি না। এইটা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, এই যে এটা 5WL4/384EI, কারণ তো ম্যাক্সিমাম বিল্ডিং এ এইটা থাকে। আর একটা কথা বলি তোমাদের, এটা যে ফিক্স সাপোর্ট হয় দুই পাশে, তখন এই 5টা থাকবে না, 5টা চলে যাবে। অর্থাৎ তার মানে যদি নর্মালি সিম্পল সাপোর্টেড বিম হয় ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডে, যতটা ডিফ্লেকশন হয় ফিক্স করে দিলে তার ডিফ্লেকশন 5/1 হয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা বিল্ডিং এ যদি দেখি, বিল্ডিং কেন, তোমাদের মনে করো অনেক স্ট্রাকচার আছে, তোমরা পিএমই ডিপার্টমেন্ট যে কোনো কারণে কোনো স্ট্রাকচার বানালে বিম বানাইতে হইতে পারে, বিল্ডিং এ যে বানাইতে হবে এমন কোনো কথা না। সেই বিমের ডিফ্লেকশন দেখা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি করবা? ওই যে আমি একটা কথা বলছিলাম, দেখছো হাউ টু কি বলে ডিক্রিজ দ্য কংক্রিট এরিয়া, তোমাদের মনে আছে কিনা? ওই এটার মধ্যে একটা পয়েন্ট ছিল যে সাপোর্ট ফিক্স করে দেওয়া, অথবা এটা ফিক্স করে দিলে এই 5টা হবে না, তার মানে 5 গুণ বাইরে কমে যাবে ডিফ্লেকশন। ডিফ্লেকশন এটাকে যদি 1/5 দিয়ে ভাগ করো, গুণ করো, তাহলে 5 কেটে যাবে, তার মানে ডিফ্লেকশন 5/1 হবে। ওইটা একটা পয়েন্ট ছিল তোমাদের। যেহেতু তোমাদের প্রায় এরিয়া লাগবে, এরিয়াগুলো একবার আমি চেক করার জন্য বলছি। এটা একটা রেক্টাঙ্গুলার এরিয়া, এটার এরিয়া হলো B/H, এটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এটার এরিয়া হচ্ছে হাফ ভূমি উচ্চতা, এটা হচ্ছে প্যারাবোলিক এরিয়া, এটা হচ্ছে কি হবে, এটার এরিয়া হবে 1/3 অফ B/H, এই যে 1/3 অফ B, এটা হচ্ছে, এটাও তাই হবে। কিউবিক যদি হয় তাহলে কিউবিকের হলে ফর্মুলা একটা হবে, তা কিউবিক পর্যন্ত আমাদের যাইতে হবে না, এত যাইতে হবে না, আমাদের এই 3টার মধ্যে থাকবো আমরা ইনশাল্লাহ। আর এই যে একটা আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড যদি সিম্পলি সাপোর্টেড বিম হয়, তাহলে এই আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয়। এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম কোনো কাজে লাগবে না, আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাজে লাগবে। সো তোমরা শেয়ার ফোর্স ছাড়া সরাসরি কিভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারো, কারণ এই চ্যাপ্টারে শেয়ার ফোর্স ডায়াগ্রামে কোনো মার্ক থাকবে না, কারণ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে শুরু। সো এটা সারা বাইপাস করে এটা আঁকানো প্র্যাকটিস করতে হবে। এবার আসো ডিফ্লেকশন আরেকটু ডেপথে যাই আমরা। এই যে একটা ওই ছবিটা একটু, এখানে একটা ক্যান্টিলিভার বিম একটা লোড গেছে, এই যে এখানে ডিফ্লেকশন এসেছে। তো আমি ডিফ্লেকশন এখানেও মাপতে পারি, এখানেও মাপতে পারি, যে কোনো জায়গায় মাপতে পারি। আর এটা সিম্পল বিম লোড দেওয়ার জন্য এই যে ডিফ্লেকশন হয়েছে, মাঝখানে মাপতে পারি, এখানে যে কোনো জায়গায় মাপতে পারি। তা এইটা আর এটা একই জিনিস, এটা হচ্ছে পয়েন্ট লোড আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। এটাও ডিফ্লেকশন যখন মাঝখানে, অবশ্যই মাঝখানে হবে ম্যাক্সিমাম। সো আলটিমেটলি ডিফ্লেকশন কোথায় ম্যাক্সিমাম হবে এটাই আমাদের কনসার্নের বিষয়। যদিও পরীক্ষা পারপাজে বা একাডেমিক পারপাজে আমরা প্রত্যেকটা পয়েন্টে ডিফ্লেকশন বের করি। তো যাই হোক, এখানে আরেকটু কথা লেখা আছে, বিকজ দ্য ডিজাইন অফ দ্য বিম ফ্রিকোয়েন্টলি গভর্ন বাই রিজিডিটি রাদার দ্যান স্ট্রেংথ। রিজিডিটি মানে, রিজিডিটির বাংলা কি? রিজিডিটির বাংলা হচ্ছে দৃঢ়তা, আর রাদার দ্যান স্ট্রেংথ মানে স্ট্রেংথ যত তার থেকে বেশি রিজিডিটি গভর্ন করে। তা সেই জন্য বিল্ডিং হলো ডিফ্লেকশনে একটা লিমিট করে দিচ্ছে ডিফ্লেকশনে, যেটা আমি একটু আগে বললাম, এটা হলো L/360। তো যাই হোক, এটা আমি এখানে এল, এটা এলই, এটা কোনো একটা, এটা মনে হয় ইসের জন্য এলটা 1 এর মধ্যে দেখা যায়, কোনো একটা ফন্টের জন্য L/360। আমরা সাধারণত ডিফ্লেকশন অফ
চার ভাবে করতে পারি: ইন্টিগ্রেশন মেথড, মোমেন্ট এরিয়া মেথড, কনজুগেট বিম মেথড, ভার্চুয়াল ওয়ার্ক মেথড। এই চারটার মধ্যে প্রথম দুইটা হলো আমাদের সিলেবাসে আছে, এই দুইটাই আমরা শিখবো, বাকি দুইটা আমরা শিখবো না, এবং এই দুইটা দিয়ে সবকিছু কভার করা যায় অলমোস্ট। প্রথমে আসো মোমেন্ট এরিয়া মেথড। মোমেন্ট এরিয়া মেথড কখন করব? প্রথম কথা, আজকের আমাদের সিলেবাস হচ্ছে ডিফ্লেকশন বাই মোমেন্ট এরিয়া মেথড। তো মোমেন্ট এরিয়া মেথডটা কখন ব্যবহার করব? প্রথম কথা, এখানে পয়েন্টগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। The moment method is useful for determining the slope or deflection of a beam at a specific elevation. আমরা মনে করো কোন একটা ডিফ্লেকশন একটা পয়েন্ট জানতে চাই, পুরো এলাকার জানি, ইকুয়েশন জানার দরকার নেই আমার, একটা পয়েন্টে কত মোমেন্ট অফ ইকুয়েশন। আমরা যদি কোন একটা বিমের একটা পয়েন্টে শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট জানতে চাই, তাহলে আমরা কি করি বলো তো? কেউ বলতে পারবা? আমরা কি এসএমডি বিএমডি আঁকাই না অন্য কিছু করি? স্যার এরিয়া ক্যালকুলেট করি। না না না, আমি আবার কোশ্চেনটা শোনো। আমি বললাম কোন একটা বিমের একটা পয়েন্ট এ, সেকশন এ দিয়ে দিলাম, বললাম যে এই জায়গার মোমেন্ট কত, শেয়ার ফোর্স কত বের করো। আমরা কি করি? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ওই যে কেটে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তারপরে ইকুয়েশন দিয়ে করে ফেলি, তাই না? আর যখন আমি বলি যে পুরো এলাকার মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, তখন আমরা সামেশন মেথডে বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি। এটা বোঝা গেছে না বোঝা যায় নাই? আমরা বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স দুই ভাবে করি, একটা হচ্ছে ফ্রি বডি এঁকে, আর একটা করি হচ্ছে সামেশন মেথডে। সামেশন মেথডে যেটাকে বলা হয় এসএফডি বিএমডি আঁকানো। আর একটা আগে কি, যে কোনো একটা পয়েন্টে আঁকাইলে এম অফ এক্স আর ভি অফ এক্স করে ইকুয়েশন এটার ভ্যালু যা আছে তাই বের করি। তাহলে যখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করি, কখন করি? একটা নির্দিষ্ট পয়েন্টের যখন আমরা চাই মোমেন্ট বা শেয়ার। কিন্তু যদি পুরো এলাকাটা চাই, তাহলে তখন এসএফডি বিএমডি আঁকি। অনুরূপ ভাবে আমরা মোমেন্ট এরিয়া মেথড কোথায় ইউজ করব? একটা নির্দিষ্ট পয়েন্টের আমরা ডিফ্লেকশন বের করতে হবে, তখন আমরা মোমেন্ট এরিয়া মেথড বের করব। মনে করো পরীক্ষার হলে তোমাদের যেটা বলা হবে তোমরা সেটাই করবা, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তোমাদের যেটা ইচ্ছা হবে তুমি সেটাই করবা। তখন তার আমি থাকবো না বা কেউ থাকবে না। তাহলে তুমি কোন নিয়ম কোথায় করবে এটা যদি না জানো, তাহলে তুমি আন্দাজে সময় নষ্ট করবে না। এই জন্য আমি বলে দিলাম মোমেন্ট এরিয়া মেথড ব্যবহার করা হয়। প্রথম কথা হচ্ছে কোন একটা নির্দিষ্ট পয়েন্টের ডিফ্লেকশন বের করার জন্য মোমেন্ট এরিয়া মেথড ব্যবহার করা হয়। এক্সকিউজ মি। দুই নম্বর হচ্ছে এখানে কিছু অ্যাজাম্পশন আছে, এখানে আরো কিছু পয়েন্ট আছে যে মনে করো যে আমি জানি না এখানে লিখছি না কোথায় লিখছি, পরেও থাকতে পারে। দুই নম্বর হচ্ছে এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা যদি খুব সিম্পল হয়, সিম্পল মানে মনে করো রেক্টেঙ্গুলার বা ট্রায়াঙ্গুলার বা তোমার কি বলে এটাকে রেক্টেঙ্গুলার প্যারাবোলিক, এই সিম্পল ডায়াগ্রামের মধ্যে যদি থাকে তাহলে আমাদের এই পদ্ধতিতে এটা করা সম্ভব। আর ডায়াগ্রামটা জটিল যদি হয়, অর্থাৎ আমরা এরিয়া বের করতে পারতেছি না, অনেক ঝামেলা হচ্ছে, তাহলে কিন্তু এই পদ্ধতিতে করা যাবে না। তাহলে আমি দুইটা পয়েন্ট বললাম। এই পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আছে, হোয়েন ডু উই ইউজ মোমেন্ট এরিয়া মেথড। এক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা যদি কোনো একটা পয়েন্টের মোমেন্টাম বের করতে চাই, পয়েন্টের নির্দিষ্ট পয়েন্টের। আর দুই নম্বর হচ্ছে আমাদের যে মোমেন্ট ডায়াগ্রামটা আছে, যেহেতু আমরা এরিয়া বের করতে, এরিয়াটা বের করা সহজ, নর্মাল জিওমেট্রি দিয়ে আমরা বের করতে পারলে এটা করি। এখন কথা হচ্ছে মনে করো মোমেন্ট ডায়াগ্রাম আমরা বের করলাম, কিন্তু এটা কমপ্লেক্স মোমেন্ট ডায়াগ্রাম। কিরকম? প্রথমে রেক্টেঙ্গল, তারপরে ট্রায়াঙ্গেল, তারপরে প্যারাবোলিক। তাহলে কি করব? তখন আমরা ঠিক সেন্ট্রয়েড বের করার নিয়ম, সেন্ট্রয়েড কিভাবে বের করি? এক্স বার a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 করি না? তখন ডিভিশন করে ফেলবো। ওটা ডিভিশন করে আমরা তখন ওই ব্যবহার করবো। আমরা অঙ্ক করতে করতে আরো বুঝাবো তোমাদের। যখন আমাদের এরিয়াটা একই মোমেন্টের মধ্যে যখন অনেকগুলা এরিয়া থাকবে, অনেক ধরনের এরিয়া থাকবে, তখন আমরা প্রত্যেক এরিয়াকে আলাদাভাবে ক্যালকুলেশন করব। এইটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? কিন্তু যদি কোনো কারণে সিম্পল জিওমেট্রি না হয়, যদি পিকুলিয়ার জিওমেট্রি হয়, অর্থাৎ নর্মাল ভাবে করা যায় না, তখন কিন্তু মোমেন্ট এরিয়া মেথডে করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আমরা তিনটা জিনিস বললাম এখানে। একটা হচ্ছে মোমেন্ট এরিয়া মেথড কিভাবে করব। প্রথম কথা হচ্ছে যদি নির্দিষ্ট একটা পয়েন্টের আমরা ডিফ্লেকশন জানতে চাই বা রোটেশন জানতে চাই, এটা এক। দুই নম্বর পয়েন্ট কি, যদি বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা সিম্পল হয়
এবং এটা খুব সিম্পল ভাবে বের করা যায়। আর 3 নম্বর, কোনো কারণে সিম্পল না হয়, যদি এটা যদি তোমার কমপ্লেক্স হয়, কমপ্লেক্স মানে কি, কমপ্লেক্স মানে ডিফিকাল্ট না, ডোন্ট কনফিউজ অ্যাবাউট কমপ্লেক্স আর ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে এই ডায়াগ্রামটা নরমাল ত্রিভুজ চতুর্ভুজ না, আর কমপ্লেক্স মানে ইট ইজ এ কম্বিনেশন অফ রেক্টাঙ্গল, কম্বিনেশন অফ ট্রায়াঙ্গেল এন্ড অলসো প্যারাবোলা, মানে তিনটা মিলেই আছে। তখন আমরা এরিয়াগুলো সুন্দর করে ভাগ করে 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 ফেলতে পারবো, এটা করা সম্ভব। আমরা যেভাবে সেন্ট্রয়েড বের করার সময় করি আর কি, প্রত্যেকটা এরিয়াকে আলাদা করে করতে পারি সেইভাবে। এবার এখানে কিছু অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনটা কি? 1 নম্বর, বিম ইজ ইনিশিয়ালি স্ট্রেট। বিম প্রথমে আমাদের স্ট্রেট আছে। প্র্যাকটিক্যালি কিন্তু এমনও হইতে পারে তুমি বিমটা কনস্ট্রাক্ট করার সময় স্ট্রেট না, একটু বাঁকা আছে, হইতেই পারে, কিন্তু তোমার অ্যাজাম্পশন। আমাদের এই ডিফ্লেকশনের পুরা ইয়াটা কি বলে এটারে আমরা করি, এটার প্রথম অ্যাজাম্পশন বিম স্ট্রেট, সোজা, বাঁকা না, অর্থাৎ কাট বিম হলে হবে না এটা। 2 নম্বর হচ্ছে ইলাস্টিক ডিফর্ম বাই দ্য লোড সাচ দ্যাট স্লোপ এন্ড ডিফ্লেকশন অফ দ্য ইলাস্টিক কার্ভ আর ভেরি স্মল। তারপরে যে বললাম না tan থিটা, থিটা টেন্ডস টু 0, থিটা ইজ ইকুয়াল tan থিটা, তার মানে খুবই সামান্য, অনেক বড় রিফ্লেকশন নাই। এবং 3 নম্বর পয়েন্ট, ডিফরমেশন আর কজড বাই বেন্ডিং অথবা ফ্লেক্সার। এই যে ডিফরমেশনটা হয় এটা বেন্ডিং এর জন্য, অর্থাৎ ইন দ্যাট কেস আমাদের যে বাকলিং হচ্ছে, বাকলিংটা হবে না, বেন্ডিং হইতে হবে। বেন্ডিং এর জন্য, বেন্ডিং আর বাকলিং কখন হয়? প্রথমেই বলছিলাম বাকলিং হয় হচ্ছে এক্সিয়াল লোডের জন্য, অর্থাৎ তুমি যদি মনে করো তোমার যে স্টিলের স্কেলটা আছে, একদিকে পাতলা চিকন আরেকদিকে মোটা, এটা চাপ দিলে যেদিকে পাতলা ওইদিকে বেঁকে যাবে সে, এটা বাকলিং। বাট এই স্কেলটা যে হাতে ধরে, 2 হাতের মধ্যে ধরো, ধরে মনে করো হরিজন্টাল মাঝখানে প্রেসার দাও, তাহলে এই যে বাঁকবে, এটা কারণে ডিফ্লেকশন। তো ডিফ্লেকশন এবং বাকলিং এর মধ্যে একটা ওয়াইড ডিফারেন্স আছে। কি সেটা? ডিফ্লেকশনটা হয় হচ্ছে ট্রান্সভার্স লোডের জন্য, অর্থাৎ পারপেন্ডিকুলার লোডের জন্য, এবং বাকলিং হয় পুরো এক্সিয়াল লোডের জন্য। তাহলে এইগুলো অ্যাজাম্পশন গুলো পরীক্ষা অনেক সময় আসে। তাহলে এখানে আমরা এই পেজে আমরা পয়লা মোমেন্ট এরিয়া মধ্যে কখন ব্যবহার করি, এবং মোমেন্ট ব্যবহার এটা বলছি, আর হচ্ছে অ্যাজাম্পশন বলছি। এখন আমরা দুটো থিওরাম আছে, আমরা এই থিওরাম দুটো পড়লেই বুঝতে পারবো যে জিনিসটা কি আসলে। থিওরাম 1, the angle between the tangent at any 2 point on the elastic curve equals the area under the M/I diagram between those 2 points. যেটা আমি তোমাদেরকে কিন্তু ওই যে ইকুয়েশন থেকে বলছিলাম এই কথাটা, কিন্তু কি সেটা? মনে করো এই যে একটা, এটা হচ্ছে আমার একটা ইলাস্টিক কার্ভ, এ পয়েন্টের ট্যানজেন্ট টানলাম এবং বি পয়েন্টের ট্যানজেন্ট টানলাম, তাহলে এর ভিতরে অ্যাঙ্গেল কত হবে? এর ভিতরে অ্যাঙ্গেল হবে এই দুইটা এরিয়ার মাঝামাঝি জায়গায় যে এরিয়াটা আছে, সেম এরিয়াটাকে ইআই দিয়ে ভাগ করলে যা হবে সেই ভ্যালুটাই হবে থিটা। এটাকে থিটা বিও বলা যায়, থিটা এ বিও বলা যায়, মানে অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট এট এ এন্ড বি। এ এবং বি তে ট্যানজেন্ট টানলে এদের ইন্টারনাল যে অ্যাঙ্গেলটা হয় এটাকে বলা হয় রোটেশন বা থিটা। তো থিটাটা কি বোঝা গেছে? বোঝা গেছে? অঙ্ক করলে আরো ক্লিয়ার হবা। তো থিটা বি এ যখন বের করবো, এরিয়া অফ M/I ডায়াগ্রাম, সিম্পল। বি বাই এ মানে এ থেকে বি এর মধ্যে, মানে যে কোনো দুটা পয়েন্টের ট্যানজেন্ট টানলে এদের ইন্টারনাল অ্যাঙ্গেল কত হবে এটা বের করার জন্য এই দুটা পয়েন্টের বরাবর যে এরিয়াটা আছে, মোমেন্ট এরিয়া আছে, তাকে ইআই দিয়ে ভাগ করতে হবে। ইআই কিভাবে বের করবা? ইটা তো জানো, ম্যাটেরিয়াল যদি স্টিল হয় তাহলে তোমার 29 × 10⁻³ KSI, 29 × 10⁶ PSI, অথবা 200 GPa, এটা স্টিল হলে। আর কংক্রিট হলে কি হবে? আমি গত ক্লাসে বলছিলাম কিনা আমি জানি না, কংক্রিটের ইটা হবে 57500/f², বলছিলাম তোমাদের কি কংক্রিটেরটা বলছিলাম না বলি নাই? তোমাদের কথা বলতে হবে তো বাবা, বলছিলাম? হ্যালো, না স্যার বলেন না। বলি নাই, আচ্ছা। তাহলে আমরা স্টিলেরটা তো জানি আমরা, তাই না? এবার আমরা বলবো কংক্রিটের, ইসি মানে কংক্রিটের, এটা হলো, এটা তোমরা মনে রাখবা 5 7 5
00 √f প্রাইম সি। এখন তোমরা বলবা স্যার এফ প্রাইম সিটা কি জিনিস, নিশ্চয়ই বলবা নাকি জানো? জানো স্যার জানি না স্যার। এফ না প্রাইম স্যার, সি জানি না। হচ্ছে কংক্রিটের কম্পোজিট। আমরা যে ওই যে আমাদের দেখছো আমাদের এসএম ল্যাব একটা আছে আর একটা আছে কংক্রিট ল্যাব। কংক্রিট ল্যাবে একটা সিলিন্ডার ভাঙা হয়, তোমরা দেখছো কিনা অবশ্যই দেখার কথা। সিলিন্ডার যে ভাঙা হয়, সিলিন্ডার যে কম্পোজিট স্ট্রেংথ পাওয়া যায় সেই স্ট্রেংথ 28 দিন, মানে একটা সিলিন্ডার 28 দিন কিউরিং করার পরে, এইগুলো অবশ্য অন্য সাবজেক্ট, এটা আমি এখানে বলে অত ডিটেলস যাবো না। কিউরিং মানে আমরা যখন একটা বিল্ডিং এর কংক্রিট দিয়ে করি, বিল্ডিং কেন যে কোনো জিনিসই কংক্রিট দিয়ে যখন করি, তখন 28 দিন পর্যন্ত কিউরিং করলে স্ট্রেংথ ম্যাক্সিমাম হয়, 90% স্ট্রেংথ গেইন করে। এই জন্য 28 দিন পানির মধ্যে চুবাইতে হবে, পানি দিতে হয়, বা বিভিন্ন পানির কংক্রিট ঢালাই করার পরেই পানি লাগাতার পানি দিতে হয়। প্রথম 24 ঘন্টা পানি দেওয়া যায় না, কারণ এটা শক্ত হয়। এরপরে যত পানি দিব তত বেশি শক্ত হবে, পানি ডুবাই রাখলে আরো ভালো। এটা 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 অন্য সাবজেক্ট, আমি এখানে বেশি যাবো না। এই ইঞ্জিনিয়ার ম্যাটেরিয়ালস, এটা তোদের ইঞ্জিনিয়ার ম্যাটেরিয়াল সাবজেক্ট আছে নাকি? আছে এই না সাবজেক্টটা? স্যার, না না স্যার। আচ্ছা হাওবার, তাহলে তোমরা জানো কি এফ প্রাইম সিটা কি? এফ প্রাইম সি হলো 28 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট। এটা কংক্রিটের জন্য ফর্মুলা। তাহলে আমার যে এখানে এম বাই ইআই ডায়াগ্রাম বলছি, এখানে এই যে ইআই ডায়াগ্রাম, তাহলে তোমার এই ইটা লাগবে। আর আইটা কি? আইটা সিম্পল, যে রেক্টেঙ্গুলার বিম তো সবসময় রেক্টেঙ্গুলারই হবে। রেক্টেঙ্গুলার হলে আইটা কি হবে তোমরা ভেরি ওয়েল জানো, বিএইচ কিউব বাই 12। সিম্পল, বিএইচ কিউব বাই 12। এটা সবাই জানো না জানো না? জি স্যার জানি স্যার। আচ্ছা, এখন যদি আমি মনে করি যে একটা রেক্টেঙ্গুলার মাঝখানে আমার ছবিটা বাঁকা হইতে পারে, রেক্টেঙ্গুলার ধরে নাও, একটা সার্কেল দিছি এবং বললাম যে এইটা এরিয়া, তাহলে কি হবে? বিএইচ কিউব বাই 12 মাইনাস পাই ডি4 বাই কি, পাই ডি4 বাই 64, তাই না? কারণ স্যার। আমরা হ্যাঁ, আবার যদি আমরা সার্কুলার বিমের মাঝখানে একটা রেক্টেঙ্গুলার দিই, তাহলে কি হবে? পাই ডি4 বাই 64 মাইনাস বিএইচ কিউব বাই 12। তা একটা মোমেন্ট অফ ইনার্শিয়া একটা থেকে একটা বিয়োগ হবে, সোজা করে বড়টার থেকে ছোটটা বিয়োগ হবে, তাই না? সো এই জিনিসগুলো আমি আর এখানে পড়াচ্ছি না। এটা হচ্ছে আমি মানে তোমাদের অ্যাসাইনমেন্ট যখন দিব এটা দিব, তোমরা এখন ব্রেন ওয়ার্ক করবে তখন। এখন আসো, তাহলে থিওরাম 1টা যা বললাম, আর আমি যে ওই যে তোমার শেয়ারফোর্ড বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন থেকে যেটা দেখাইলাম, দুটো একই হলো না? একই হলো না, হলো না? সেম হয়েছে না? সো আগের গুলা ভুলে যাও। ভুলে যাও মানে কি, আগের গুলা ভুলেও গেলে এখন তোমরা স্ট্রেট বলতে পারবা যে আমি যদি দুইটা পয়েন্টের অ্যাঙ্গেল বের করতে চাই, তো অ্যাঙ্গেলটা কি করব? এই যে পয়েন্ট আছে, এই যে এরিয়াটা আছে এর আন্ডারে, এর আন্ডারে মানে এই বি পয়েন্ট আর এ পয়েন্ট বরাবর যে দুটো পয়েন্ট, এর মাঝখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে ইআই দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা এর স্লোপ অথবা রোটেশন। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা রাইট, এবার আসো থিওরাম 2 কি বলছে? দ্য ভার্টিক্যাল ডেভিয়েশন অফ দ্য ট্যানজেন্ট। তার মানে এই যে বি পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানছি, টানার পরে এটা এ পয়েন্টে কতখানি লম্বা হয়েছে, এইটাই ট্যানজেন্ট, এটাকে টিএবি বলতেছি আমি। এটা খুব ক্লিয়ার মনে রাখতে হবে, এটা কনফিউজ করলে সম্পূর্ণ ভুল হবে অঙ্ক। টিএবি মানে ট্যানজেন্ট বিজার্ড tangential deviation at A from tangent at B, TAB যেটা আগে হবে, tangential deviation of A at A, tangential deviation at A from tangent at B, মানে B পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানলে A পয়েন্টে A কত দূর নিচে নামে, এই স্ট্রেট লাইনটা, এটাই TAB। আবার TBA মানে কি? TB মানে tangential deviation at B from tangent at A। সো প্রথম যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে কোথায় মাপটা দেওয়া হচ্ছে, আর দ্বিতীয় পয়েন্ট যেটা থাকবে সেটা কোত্থেকে নেওয়া হচ্ছে ট্যানজেন্টটা। এটা বোঝা গেছে না বোঝা যায় নাই? জি স্যার বুঝে গেছে। জি স্যার। এটা টিএবি, এটা ট্যানজেনশিয়াল ডিভিয়েশন বলে। এখন দেখো এটা কি ডিফ্লেকশন? না, ডিফ্লেকশন কোনটা তাহলে? আর ডিফ্লেকশন ওই যে মাঝখানে যে সেন্টারে যে এটা হচ্ছে, ইয়েস, এইটা হলো ডিফ্লেকশন। আমার অরিজিনাল পজিশন বিমটা ছিল লম্বা, তাহলে এখানে এই পরিমাণ সে ডিফ্লেকশন, এটা হলো ডিফ্লেকশন বা নিউ।
তাহলে আমরা আমরা যে বলছিলাম যে ফর্মুলা যে নিউয়ের ডাইরেক্ট নিউ সব জায়গায় বের করা যাবে না, আমরা জানবো ট্যানজেনশিয়াল ডেভিয়েশন, তারপরে মাথা কাটায় বাকিটা করবো, অসুবিধা নেই। এই মাথা খুব কঠিন মাথা কাটানো হবে না, সিম্পল মাথা কাটানো হবে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে যে অনেকে হয়তো এখন কিছুই বুঝতেছে না, যে অঙ্কটা করব তখনই দেখবো যে আল্লাহ এত সোজা। স্যার লাস্টের কথাটা বুঝি নাই স্যার, যে যে দুইটা বের করার পরে কি করব? আমি বললাম যে আমাদের লাগবে কি, আমাদের লাগবে থিটা বের করতে হবে আর ডিফ্লেকশন বের করতে হবে, তাই তো? মেইনলি ডিফ্লেকশন বের করতে হবে। তাহলে ডিফ্লেকশন এখানে কত? এটা অরিজিনাল বিমটা আছে এইরকম, এটা থেকে মাঝখান বরাবর লম্ব টানবে। ডিফ্লেকশন। এটা বের করার ফর্মুলা তাই পড়াইলাম না, পড়াইছি? জি স্যার। এটা বের করার তো কোনো ফর্মুলা আমি পড়াই নাই, পড়াইছি? না স্যার। আমি এইটা পড়াইলাম, তাই না? জি স্যার। তাহলে এটা কিভাবে বের করব সেটা আমি বলবো তোমাদেরকে। যে এটা থেকে মনে করো জেনারেলি আমি একটা আইডিয়া দিচ্ছি, এই অঙ্কের ক্ষেত্রে একটা আইডিয়া দিচ্ছি আমি, মানে কনসেপ্টটা নিবা তোমরা। মনে করো আমরা এটা একটা স্ট্রেট লাইন আছে এখানে, তাহলে আমরা যদি এইটা বের করতে পারি তাহলে এইটা বের করতে পারবো না? এটা তো মাঝখানে, তার মানে এটা ট্যানজেন্টের মাঝখানে, তাহলে এর অর্ধেক হবে। এটা ক্লিয়ার আর নট ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। এর অর্ধেক হবে। এখন আসো, আমি যদি এখানে আরেকটা ট্যানজেন্ট আনি, তাহলে এই পয়েন্টের ট্যানজেন্ট, এটা মনে করি সি পয়েন্ট, তাহলে এটা কি হবে বলো তো? এটা কি হবে? এটা কি হবে? ডিফ্লেকশন। এটা হবে টি এসি হবে না? টিএসি হবে না? জি স্যার, মানে সি এর থেকে এ পয়েন্টে একটা আমরা এটা হ্যাঁ, টিএসি হবে না? তার মানে ডিফ্লেকশন at deflection measured as deflection tangential deviation measured at A from tangent at B, তাহলে এই টিএসসি আর এই ভি একই না? জি স্যার। তার মানে তোমাকে ব্রেন খাটাইতে হবে যে কোন জায়গায় টিএসসি ডিফ্লেকশন পাওয়া যায়। আমি বুঝাতে পারছি? এরকম এটা একটু ব্রেন, এইটুকু খালি ব্রেন খাটাইতে হবে। আদারওয়াইজ তোমার ফর্মুলা হচ্ছে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন আছে আর ফর্মুলা রোটেশনের, রোটেশন মানে থিটা আর কি। যাই হোক, আমরা এটা বাদ দিলাম, এবার পরে আমরা চলে যাই। এইখানে আরেকটু ক্লিয়ার দিছে, এই যে এই দেখো এম বাই আই ডায়াগ্রাম ইনটু এইটা কি জিনিস এক্স বার, তার মানে এই এই পয়েন্ট থেকে এর মোমেন্ট নেওয়া মানে এই এক্সটা গুণ করা। এখন এই দিক থেকে নিবা নাকি এই দিক থেকে নিবা, এইটা একটা কনফিউশন হয়ে গেছে, নাকি ভুল বললাম? এটাকে যদি x2 বলি, এটাকে x1 বলি, তাহলে কোন দিক দিয়ে নিবা? এইটাই আমি বলবো তোমাদের যে টি এ বি যখন হবে তখন কোন দিকটা নিবা মোমেন্ট ডায়াগ্রাম, এটা অঙ্ক করার সময় আরো ক্লিয়ার বলবো আমি তোমাদের। দেখো টিবিএ মানে এরিয়া অফ মোমেন্ট অফ বিআই ইনটু এক্স বি, মানেটা কি বলতো? এক্স বি মানে মোমেন্টটা নিতে হবে বি থেকে, অর্থাৎ এখানে যে এরিয়াটা টি এ বি বের করার সময় নিবা এর আন্ডারে যে মোমেন্ট ডায়াগ্রামটা, অর্থাৎ আমি আগের ছবি যদি চলে যাই, কোথায় যেন ছবি, এই ছবিতে আমি দেখানোর চেষ্টা করি। এই মোমেন্ট ডায়াগ্রাম ইনটু যদি আমরা টি বি এ বের করতে চাই তাহলে এখান থেকে সেন্টারটা নিব, আর যদি টি এ বি বের করতে চাই তাহলে এখান থেকে নিব। অর্থাৎ প্রথমে যেটা আছে সেটা দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে এই পয়েন্টটাতে মাপতে হবে, এই পয়েন্টটাতে মাপতে হবে, 2 নম্বর এই পয়েন্ট থেকে এক্স বার নিতে হবে, আর দ্বিতীয় পয়েন্ট আছে এখান থেকে ট্যানজেন্ট টানতে হবে। এইটা যদি মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারে কোনো অঙ্ক আর কঠিন না, ট্যানজেন্ট টানতে হবে। হ্যাঁ, তাহলে এখানে বি এ যখন থাকবে এ পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানতে হবে, বাকি সব কাজ বিতে বিতে মাপতে হবে এবং বি থেকে তোমার ইয়া নিতে হবে, কি নিতে হবে? সেন্টার ডিস্টেন্স নিতে হবে। আচ্ছা, এখন একটা অঙ্ক করব আমরা, অঙ্ক করে আমরা একটা ব্রেক করব, তাহলে তোমরা অঙ্কটা করলেই তোমরা বুঝতে পারবা, একেবারে পরিষ্কার জিনিস। এখানে বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে, অসুবিধা নাই। এর বেনি মোমেন্ট ডায়াগ্রাম বাই পার্টস, এটা আমি এখানে যাচ্ছি না আর এত ডিটেলসে, হয়ে গেল যাই না কেন। লেটস ট্রাই ওয়ান, এইটা ট্রাই করে আমরা একটা ব্রেক করব। এটা হলো একটা কনসেপ্ট, একটা বিম, ক্যান্টিলিভার বিম, তাই না? এখানে কনসেপ্টের মোমেন্ট আছে, তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে না? দেখো তো, রেক্টেঙ্গুলার হবে না? হবে না? আচ্ছা, আমরা এখানে করেই দেখাই তোমাদেরকে। হ্যাঁ, তোমরা যেহেতু, আচ্ছা আমরা কলম কই গেল, কলমটাই নাই।
জ্যোতি কলম কি আমার? আচ্ছা আমি এখানে করতেছি। আমি মনে করো এটা একটা রেক্টাঙ্গুলার বিম, সরি ক্যান্টিলিভার বিম, এর মোমেন্ট আছে, এম মোমেন্ট আছে বা এম জিরো আছে মনে করলাম। তাহলে এখন আমরা এই পয়েন্টে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তাহলে কি হবে, এখানে একটা শেয়ার ফোর্স হবে এবং এখানে একটা মোমেন্ট হবে, আর এখানে তো মোমেন্ট আছেই আমার এম জিরো। তাহলে সামেশন এফ ওয়াই জিরো, তার মানে শেয়ার ফোর্স হবে জিরো। আর এটা হবে, এটা এটা কোন দিকে আছে, অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে এটা 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 ক্লক ওয়াইজ হবে, তারপর এই দিক হবে না, ওই দিকে হবে। ইরেজার কই গেল, এটা হবে না, ওই দিকে হবে। আচ্ছা আবার করি, এইদিকে হবে। মানটা কত হবে, এটা এম জিরো হবে। তাহলে মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে করবা, প্রথমে এম জিরো কিছু নয়, সোজা এম জিরো, তবে এরকমই হবে। সবাই ক্লিয়ার মোমেন্ট ডায়াগ্রামটা? জি স্যার। হ্যাঁ, তো এটা এটা মোমেন্ট ডায়াগ্রাম আর পড়াবো না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে আমার মোমেন্ট ডায়াগ্রাম পেয়ে গেছি। তাহলে আমাদের এখন কি হবে, এরকম একটা ইলাস্টিক কার্ভ হবে না, দেখতে কেমন হবে? এটা ইলাস্টিক এরকম হবে না, এরকম হবে না, কেমন হবে? এরকমই হবে, উপর দিকে উঠে যাবে, তাই না? এইটারে একটা ক্যান্টিলিভার বিমটা যদি এইদিকে বাঁকাও, তাহলে কোন দিকে উঠবে? এটা হবে না, এরকম হবে না? জি স্যার, ফ্রি তাহলে জায়গাটা উপর। এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় ইলাস্টিক কার্ভ। এই পয়েন্টটাকে বলা হয় ইলাস্টিক কার্ভ। তো ইলাস্টিক কার্ভ কাকে বলা হয়, ক্লিয়ার? জি স্যার। এবার আমরা বের করব ভি। এটা কি, এই ভিটা কি? ডিফ্লেকশন। হ্যাঁ, ডিফ্লেকশনটা বের করব আমরা, ঠিক আছে? এরপরে আমরা আসো, এই যে থিটাটা বের করব, এটা হলো রোটেশন বের করব, এই তিনটা জিনিস বের করব। তাহলে ডিফ্লেকশন এবং ইয়া বের করব, রোটেশন বের করব। তাহলে আমাদের প্রথমে হলো রোটেশন কত হবে। রোটেশনটা কি, নিয়ম কি? এরিয়া আন্ডার এম বাই আই ডায়াগ্রাম। ভি বাই এক্স। ভি হবে, ভি কই বাবা? স্যার ভি বলতে ওয়াই বাই এক্স যেটা। ওয়াই, ওখানে ওয়াই কি আছে? এরিয়া আন্ডার থিটা এ মানে হলো এরিয়া আন্ডার কি, এখানে খেয়াল করো, এ পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানছি এবং বি পয়েন্টে ট্যানজেন্ট টানছি, তাহলে এ আর বি এর আন্ডারে এরিয়াটা হবে, ওইটাকে ইআই দিয়ে ভাগ করলে পাবো না আমরা? নিয়ম কি ছিল, থিওরাম 1 কি ছিল? এরিয়া আন্ডার এম বাই আই ডায়াগ্রাম, এটাই তো ছিল নাকি? জি স্যার, এটাই ছিল স্যার, এরিয়া আমরা এই যে এটা এম ডিভাইড বাই ইআই ছিল, কিন্তু এটাই ছিল, আর কিছু ছিল না, এম বাই ইআই ছিল। তাহলে এখানে এম 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 কত আছে আমাদের, এম জিরো নাকি? এম কত, এম জিরো। তো এরিয়া কত হবে বলো, কে বলতে পারবে এটা কত হবে? এই যে আমি বলছি এরিয়া আন্ডার এম বাই আই ডায়াগ্রাম, ভ্যালুটা কত হবে বলো, এনিবডি? স্যার এম নট এল। কে বলো, নাম বলো, নাম বলো। স্যার আশফাক হোসেন। হ্যাঁ, ইউ গেট এ স্টার মার্ক, এম নট এল, ঠিক আছে, ভেরি গুড। এম নট এল ইন্টু ইআই ডিভাইড বাই ইআই, এটাই হচ্ছে উত্তর। সবাই কি বুঝতে পারছো? এরিয়া আন্ডার এম মানে এম জিরো হলো ভার্টিক্যাল আর লেন্থ, এটা গুণ করলে এম নট এল হয়। ঠিকই বলছো তুমি। এই ঋতিকা আসো। জি স্যার আছি। আশরাফ রেড স্টার মার্ক, আশরাফ কি বললা, নাম কি বললা? স্যার আশফাক। আশফাক রেড স্টার মার্ক দিয়ে রাখো। জি আচ্ছা রাইট। তো এখন কথা হচ্ছে আমাদের এম বাই আই ডায়াগ্রাম মানে এম জিরো ইন্টু এল, আর এটাকে ইআই দিয়ে ভাগ করতে হবে, ইআই দিয়ে ভাগ করে মানে ইআই ভাগ, তাহলে এটাই উত্তর হবে। তার মানে থিটা কত হবে, এম জিরো ইআই বাই এল। তুমি ঠিকই বলছো। সবাই কি বুঝতে পারছো? অঙ্কটা কঠিন, এখন কঠিন মনে হচ্ছে? তার মানে আমরা কোনো একটা দুইটা পয়েন্টের থেকে যদি ট্যানজেন্ট টানি, তাহলে এই ট্যানজেন্টটার আভ্যন্তরীণ যে অ্যাঙ্গেলটা থিটার মানটা হবে এই দুটার মাঝখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটাই, এই ভ্যালুটাই হবে। এবার নিউ কিভাবে করবো? তাহলে নিউ আর কিছুই না, নিউটা করবো হচ্ছে এটা। নিউটা কি আসলে বলো তো, এখানে নিউটা কি জিনিস বলো? এটা এখানে নিউটা কি টি বি এ না, টি বি এ না? খেয়াল করো,
নাকি ভুল বললাম? থামো না থামো। স্যার টিবিএ স্যার। এটা কি নিউটা কি? স্যার টিবিএ। টিবিএ, তার মানে আমরা বি পয়েন্টে ট্যানজেন্ট টানলাম, টানার পরে আচ্ছা এটা কি টিবি হবে না কি হবে বলো তো একটু, তারা বুঝে নি। এইটা হচ্ছে ডিস্টেন্স নিউ। জি স্যার ঠিকই আছে। এ স্যার থেকে টিবিএ হবে স্যার। এ থেকে বি টেনজেন্টটা থেকে বি পয়েন্টে গেছে, বি থেকে ক্যালকুলেশন করছি যে কত আলটিমেট বি থেকে ক্যালকুলেট করছি, বি থেকে ক্যালকুলেট করছি এ পয়েন্টে ট্যানজেন্ট, এটা এ পয়েন্টে ট্যানজেন্ট তাই না? এটা এ পয়েন্টের ট্যানজেন্ট এবং বি পয়েন্ট থেকে এটা ক্যালকুলেশন দূরত্ব টিবিএ হবে, রাইট? টিবিএ হবে। তাহলে টিবিএ বের করলে আবার নিউ বেড়ে গেল নাকি ভুল বললাম? এখানে এই অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে টিবি আর নিউ সেম না? তাহলে আমরা টিবিএ বের করি এখন। তাহলে নিউটা কি এরিয়া আন্ডার এমআই, এইটাকে সেন্ট্রয়েডাল ডিসটেন্স ফ্রম বি। তার মানে এই যে এরিয়াটা পাবো এরিয়ার সাথে বি এর থেকে সেন্টার। তাহলে এখন আসো বি এর থেকে সেন্টার ডিস্টেন্স কতখানি হবে এখানে বলতো? সেন্টার তো এখানে হবে মাঝখানে, কতখানি হবে? স্যার L/2। L/2 হবে, ভেরি গুড। আর এরিয়া হবে কত? এটা দিয়েই দিছি এরিয়া, এটা এটার সাথে L/2 গুণ করলে যা হবে সেটাই উত্তর হবে। দেখো টিবিএ এমবি L/2 এল স্কয়ার বাই 2, বুঝছো না বুঝো নাই? এইটা অঙ্ক শেষ। তো এই অঙ্কটা দিলে আমি তোমাদের হয়তো ফার্স্ট টাইম পড়ালাম বলে বোঝানোর জন্য অনেক সময় লাগলো, বাট এই জিনিসটা কোনো কঠিন কিছু না, সিম্পল না? তার মানে এইরকম অঙ্কই আসবে মোমেন্ট এরিয়া মেথডে। আমি হয়তো তোমাদেরকে অনেক আরো দু একটা অঙ্ক করাবো, একটু কঠিন আসতে পারে, বাট কঠিন বলতে ওইরকম কঠিন না। তুমি যদি এইটা হচ্ছে সবচেয়ে সোজা অঙ্ক, তার মানে কোনো একটা বেন্ডিং মোমেন্ট আঁকবা প্রথমে, আঁকার পরে কি করবা? আমি যদি বলি দুইটা পয়েন্টের মধ্যে মাঝখানে, আমি যদি তোমাকে বলতাম এর কোনো কারণে যে এই পয়েন্ট, এটা মনে করো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, আমি বললাম যে থিটা বিসি, থিটা সি বিসি কত, সে আমি বললাম থিটা বিসি কত, তখন কিন্তু এই এরিয়াটা হইতো, বুঝছো না বুঝো নাই? কারণ বি আর সি এর মাঝখানে যে এরিয়াটা, আমি যদি থিটা এসি কত হইতো তাহলে এই এরিয়াটা হইতো। সবাই বুঝছো না বুঝো নাই? আওয়াজ দাও। জি স্যার। এইটা আর যদি বলি যে যে এই পয়েন্টের ডিফ্লেকশন কত, এই পয়েন্টের ডিফ্লেকশন কত, তাহলে একই জিনিস, এই যে এখান থেকে কাটতা তখন কি করতা? এই মাঝখানের থেকে নিতা, এই পয়েন্ট থেকে এর সেন্টার নিতা, তোর কি হইতো বলো তো? তখন 1/4 হয়ে যেত। এইটা কি হইতো? এইটা হইতো L/2, L/2 হইতো না? এটা কি হইতো? L/2 হইতো। আর এখানে এর সাথে গুণ হইতো L/4, কত গুণ হইতো? কারণ কি এর থেকে এর দূরত্ব কত? পুরোটা L/2, তার অর্ধেক L/4, তো এটা হইতো। 1 এই হলো মেকানিজমটা, সবাই কি বুঝছো? অথবা আমি এখন ব্রেক দিচ্ছি তোমাদের 10 মিনিটের, তোমরা এই জিনিসটাও নিজেরা নিজেরা দেখাশোনা করো আর ইয়া করো, কি বললাম আমি, নিজে দেখো আর ইয়া করো, ব্রেক দাও একসাথে। ঠিক আছে, আমি এখন রেকর্ডটা একটু অফ করছি টেম্পোরারিলি, আর তোমরা দেখতে থাকো, 10 মিনিট পর আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার